আবরার বাড়ির সবাইকে নিয়ে বের হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। আবরার যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। আবরার বারবার নিজের চোখের পানি হাত দিয়ে মুছে নিচ্ছে। সাদির বলা ঠিকানায় আবরার সবাইকে নিয়ে যাচ্ছে। অপরদিকে আবরার ফুপু বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর সেও বাড়িতে গেল। গাড়ি চালাতে চালাতে আবরার ফুপু তার প্রেমিক দীপ চৌধুরীকে কল করলো। কল করার কিছুক্ষণ পরেই দীপ ফোন রিসিভ করলো। রিসিভ করেই দীপ চৌধুরী বলল, কি হয়েছে, এই অসময়ে কল কেন করলে? তোমার সাথে একটু দেখা করা প্রয়োজন। আমি বাসা থেকে টাকা পয়সা গহনা সব নিয়ে চলে এসেছি, তুমিও চলে এসো তাড়াতাড়ি। দীপ চৌধুরীর চোখ টাকা আর গহনার কথা শুনে চকচক করে উঠল। নিজেকে সামলে সে বলল, এখন তুমি কোথায় আছো? তোমার ফার্ম হাউসের কাছেই আছি আমি। তুমি তাড়াতাড়ি চলে এসো, আর হ্যাঁ, সাথে করে ড্রাইভার বা অন্য কাউকে নিয়ে এসো না। বুঝতেই তো পারছো কোটি কোটি টাকার ব্যাপার, কেউ দেখলে সন্দেহ করবে। তারপর তুমি আর আমি যেখানে খুশি চলে যাব, এসে পড়ো। আবরার ফুপু ফোন কেটে দিল। এদিকে দীপ চৌধুরী খুশিতে মনে হয় পাগলই হয়ে যাবে। সে সাথে সাথে নিজের অফিস থেকে বের হয়ে ফার্ম হাউসের দিকে রওনা দিল। অন্যদিকে আবরার গাড়ি হাসপাতালে এসে পৌঁছে গেছে। আবরার গাড়ি থামিয়ে হাসপাতালের ভেতর দৌড়ে গেল। সাদির কথা মতো আবরার 3 তলায় চলে গেল। আবরার কোনো হুঁশ নেই। কিন্তু আবরার সেই কেবিনের কাছে যেয়ে দেখলো কেবিনটা ফাঁকা। কেবিনে কেউ নেই। আবরার একটু দূরেই একজন নার্সকে দেখতে পেল। আবরার তার কাছে দৌড়ে গেল। তারপর বলল, এই কেবিনে রায় নামে যেই রোগী ছিল উনি কোথায়? নার্স বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আমি ওর স্বামী, একটু দয়া করে বলুন না কোথায় আছে। এতক্ষণে সবাই চলে এসেছে আবরার কাছে। নার্স নিরাশ কণ্ঠে বলল, রোগীর অবস্থা খুবই খারাপ। জ্ঞান ফেরার পর থেকেই শুধু স্বাধী নামের কাউকে খুঁজছে রোগী, কিন্তু অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা তাকে স্পেশাল কেবিনে পাঠিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে আসুন। নার্স কিছুক্ষণ পর সবাইকে নিয়ে গেল। কেবিনের ভেতরে ঢোকা নিষেধ, তাই নার্স গিয়ে ডাক্তারকে খবর দিল যে সাদি এসেছে। সাথে সাথেই কেবিনের ভেতর থেকে সিনিয়র ডাক্তার বের হলেন। তারপর বললেন, আপনাদের মধ্যে সাদিকে, রোগী তাকে দেখতে চাইছে, আপনি তাড়াতাড়ি যান। সাদি দেরি করলো না, ভেতরে প্রবেশ করলো। একটু দূরেই একটা স্বচ্ছ বিছানায় রায় শুয়ে আছে। সাদিকে দেখে তার মুখে যেন হাসি ফুটলো। সাদি কাঁদছে। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, আমায় এত কেন খুঁজতেছিলি? আমি তোর কে হই? সাদি ভাই, এভাবে বলো না। তুমি আমার মায়ের পেটের ভাই না হলেও তার থেকে বেশি। এত দেরি কেন করলে আসতে? আর একটু দেরি করে এলে হয়তো আমাকেই আর পেতে না। তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ মেরেছে? আমার কথা বাদ দে, আগে বল তুই কেমন আছিস। আমার কথা ছাড়ো, আমার একটা কথা রাখবে ভাই? ধরে নাও শেষ ইচ্ছে, প্লিজ। একদম আজে বাজে কথা বলবি না। তোর যা চাই সব আমি এনে দেব। বলে ফেল কি চাই তোর। একবার আবরারকে আসতে বলবে, তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তাকে একবার ফোন করে আসতে বলো না সাদি ভাই। আমার হয়তো আর বেশি সময় নেই। তার কাছে যে আমার অনেক কিছু চাওয়ার আছে, অনেক পাওনা মেটানোর আছে। প্লিজ তাকে একবার এখানে আসতে বলো। আবরার বাইরে আছে, আমি ওর কাছেই গিয়েছিলাম। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। রায়ের চোখে জল চলে এলো। লোকটা তার সব কথা বোঝে। সাদি বাইরে চলে গেল। তারপর আবরারকে দেখে বলল, ভেতরে যা আবরার, রায় শেষবারের মতো তোকে দেখতে চাই। দেরি করিস না আবরার, যা তাড়াতাড়ি। আবরার আর দেরি করলো না, কেবিনের মধ্যে ঢুকে গেল। আবরারকে দেখে বাকি সব নার্স আর ডাক্তাররা বেরিয়ে গেল। আবরার পা কাঁপছে, তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আবরার তো এই রায়কে চেনে না। এই মেয়েটাই কি কয়েকদিন আগেও তার সব কাজ করতো? না, এটা তার রায় হতেই পারে না। তার রায়ের এই কি অবস্থা? আবরার এক ধ্যানে রায়ের দিকে তাকিয়ে আছে। আবরারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায় বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন যে? আমার কাছে আসবেন না? একটু আসুন না আমার কাছে। খুব বেশিক্ষণ কষ্ট দেব না আপনাকে। আবরার দৌড়ে রায়ের কাছে গেল। তারপর ঝাপটে জড়িয়ে ধরলো। আবরার হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, এত বড় একটা রোগের কথা আমাকে আগে কেন বললে না? আমি কি এতটাই অপদার্থ যে চিকিৎসা করাতাম না? এত রাগ আমার ওপর তোমার যেসব লুকিয়ে গেলে, আমি এখন কি নিয়ে বাঁচবো? তুমি এটা কেন করলে?
আপনি এভাবে কাঁদবেন না দয়া করে। আপনার কষ্ট দেখলে আমার বড্ড কষ্ট হয় আবরার। আমি আপনার কান্না সইতে পারি না। রায় কথাগুলো বলতে বলতে অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। রায়কে মাস্ক খুলতে দেখে আবরার বলল, এটা কেন খুলছো তুমি? রায় হাসলো, তারপর বলল, এমনিতেও আমার প্রাণবায়ু ফুরিয়ে এসেছে আবরার। আজরাইল আসবে এটা আর কেউ না বুঝলেও মৃত ব্যক্তি বোঝে, যেমন আমি বুঝছি এখন। আজ আমি যা যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন, কথা দিন আবরার। সারা জীবন তোমার কথা শুনবো, তুমি শুধু আদেশ করে যেও। সারা জীবন কথাটা আমার জন্য মানায় না আবরার। আপনার মনে আছে আপনি আমায় একদিন বলেছিলেন আপনাকে সেবা করার বিনিময়ে আমার কি চাই? আজকের আমি তার বিনিময়ে চাইবো, দিবেন আমাকে? তুমি শুধু বলে যাও। জানেন, আপনার সাথে এক বালিশে শুয়ে সারারাত গল্প করার বড্ড লোভ ছিল আমার, কিন্তু তা আর হলো না। আমার পাশে একটু শুয়ে পড়ুন না। আজ আপনার বুকে একটু শুতে দিবেন? আপনার বিছানার মতো বড় বিছানা নয়, এটা কিন্তু ভালোবেসে আগলে নিলে জায়গা রয়েও যাবে। আবরার দেরি করলো না, রায়ের পাশে শুয়ে পড়লো। রায়কে নিজের বুকে জড়িয়ে ধরলো আলতো হাতে। রায় তৃপ্তির হাসি হাসলো, তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর পর আবরার কেঁপে উঠছে। হয়তো আজ আবরারও কাঁদছে। রায় নিজের ভাঙা গলায় বলল, আমার মাথায় এখন আর আগের মতো চুল নেই। আপনার কি খুব বিরক্ত লাগছে? আবরার বিরক্ত লাগলেও আজ আপনার নিস্তার নেই। আবরার জানেন, আপনাদের বাগানে যে রক্তজবার গাছটা আছে ওইখান থেকে আপনার বারান্দা স্পষ্ট দেখা যায়। আমার শেষ ঘরটা ওখানে বানিয়ে দেবেন আপনি? আপনি যখন অকারণে সেখানে এসে দাঁড়াবেন বারান্দায়, তখন আমি নয়ন ভরে আপনাকে দেখব। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে চন্দ্রবিলাস করবেন, তখন আমি আপনাদের দেখে আমার নিজের চাওয়াগুলো মিটিয়ে নেব। আবরার এবার জোরেই কেঁদে দিল। তারপর বলল, আর বলো না প্লিজ, আমি আর পারছি না। আজ আমায় বলতে দিন আবরার, আমি যে আর সময় পাবো না। জানেন, আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল লাল বেনারসি পরে, গয়না পরে, লাল টুকটুকে বউ সেজে শ্বশুর বাড়ি যাব, কিন্তু তা আর যাওয়া হলো না। কিভাবে সবাই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। তবে এবার সাদা শাড়ি পরে যাব। আপনার বাড়িতে হয়তো পালকিতে চড়ে যাওয়া হলো না, কিন্তু খাটিয়াতে করে যেতে পারবো এবার। আপনার আর আমার বিয়েতে কাজই এলো না। সবাই আমার কবুল বলার জন্য আর অপেক্ষা করলো না, কিন্তু জানা যায় ঠিকই আসবে। কাতারে কাতারে লোক দাঁড়াবে, আমাকে একটা চুমু দেবেন আবরার? একটা প্রথম আর শেষ চুমু দেবেন আমাকে? দয়া করে এই চাওয়াটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আবরার রায়ের মুখটা দুই হাতে আগলে নিল। এই মুখটা তার ভালোবাসার মানুষের। কই আগে তো এভাবে দেখা হয়নি, আগে তো এত কাছে আসা হয়নি। সবই অসম্পূর্ণ রয়ে গেল। আবরার রায়ের কপালে চুমু দিতে গিয়ে আবারও কেঁদে দিল। আপনি কাঁদছেন আবরার, আর আমার কত ভালো লাগছে আপনি জানেন? প্রেমিকে প্রথম চুমু অমৃতের মতো কাজ করে, যা প্রেমিকাদের বাঁচতে শেখায় হাজার বছর। ওপর দিয়ে আবরার ফুপু হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। একটু একটু করে এগিয়ে যাচ্ছে দ্বীপের কাছে তিনি। একটু দূরেই দ্বীপ চৌধুরী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। একটু দূরেই আবরার ফুপু রুহানা খান ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ছুরিটা রক্তে রঞ্জিত হয়ে আছে, ছুরিটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। রাহানা খান এগিয়ে আসছে দীপ চৌধুরীর দিকে। দীপের দিকে তাকিয়ে রুহানা খান বলল, কি ভেবেছিলে তুমি আমাকে ঠকাবে? আর আমি জানার পর কিছু বলবো না? আমি সবার মতো অত ভালো নই দীপ। দীপ চৌধুরী দুই হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইলো। কিছুক্ষণ আগে দীপ চৌধুরী তার ফার্ম হাউসে আসে। গেটের বাইরে রুহানা খান দাঁড়ানো ছিল। দীপ চৌধুরী গাড়ি থেকে নেমে গেট খুলল, তারপর রুহানা খানকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। দীপ চৌধুরী কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই নিজের পিঠে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। রুহানা খান দীপকে কিছু করার সুযোগ না দিয়ে পরপর কয়েকবার ছুরি দিয়ে আঘাত করলো। আমাকে কেন মারতে চাইছো রুহানা? আমি কি করেছি? কেন এমন করছো? দীপ চৌধুরী বলল। রুহানা খান দীপ চৌধুরীর গলা চেপে ধরে বলল, তুই জানিস না কি করেছিস? তুই দিনের পর দিন আমাকে ব্যবহার করেছিস, আমাকে ঠকিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস। দিনের পর দিন মিথ্যাচার করেছিস। তোর জন্য আজ 4টা জীবন আমি শেষ করে দিয়েছি। তুই একটা নরখাদক। তোর মতো জানোয়ারদের বাঁচার অধিকার নেই। রুহানা খান কথাগুলো বলে দীপ চৌধুরীর বুকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে লাগলো।
রুহানা খানের কোনো হুঁশ নেই। সে তো একটা বিশ্বাসঘাতককে শাস্তি দিতে ব্যস্ত। একটা সময় রুহানা খান দেখলো দীপ চৌধুরী আর নড়ছে না, তার চোখ দুটো স্থির হয়ে আছে। রুহানা খান হাতের ছুরিটা ফেলে দিল। তারপর একটা বিকট চিৎকার করে উঠল। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলি আমার সাথে দীপ? আমি কি এমন করেছিলাম? ভালোবাসলে এমন শাস্তি কেন পেতে হবে বলতে পারো? তোমার এত টাকার লোভ, আমাকে বলতে পারতে টাকার কথা, কিন্তু তুমি সব শেষ করে দিয়েছো। আমি তো খারাপ ছিলাম না, তুমি আমায় খারাপ বানিয়েছো। আমি তো খুনি ছিলাম না, তুমি আমায় খুনি বানিয়েছো। রুহানা খান তার ভালোবাসার মানুষটাকে বুকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন। তোমার মুক্তি দিলাম এই পাপের দুনিয়া থেকে। দীপ, ভালো থেকো ওই পারে। অপরদিকে রায় আবরার বুকে শুয়ে আছে। দুজনেই কাঁদছে। আবরার কান্নায় শব্দ হলেও রায় নিঃশব্দে কাঁদছে। রায় কাঁদতে কাঁদতে বলল, আবরার, এটা কিন্তু আমাদের প্রথম আর শেষ আলিঙ্গন। এরপর আর এই পারে আলিঙ্গন হবে না। আবরার নিজের হাতের বাঁধন শক্ত করে নিল। তারপর বলল, আমি তোমার কিছু হতে দেব না। তুমি কেন আমায় বললে না রায়? এতটা অমানুষ আমাকে কিভাবে ভাবলে তুমি? রায় মুচকি হেসে বলল, তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাজারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না। না না না, ছেড়ে দেব না। রায় থামলো, তারপর বলল, আমায় কিছু সময়ের জন্য নিজের সাথে মিশিয়ে নিন আবরার, কারণ তারপর আর সুযোগ পাবেন না। আমি আর আমার ভালোবাসা তারপর মাটির তলায় বন্দী হয়ে যাব। জানেন আবরার, আপনার থেকে আমার আরো একটা শেষ আবদার আছে। আপনার মনে আছে আমাকে দেওয়া আপনার প্রথম উপহারের কথা? ওই শাড়ি গহনা যদি আপনি আপনার দ্বিতীয় বউকে দেন তাহলে আমি বড্ড কষ্ট পাবো আবরার। ওইগুলো যেন ওভাবেই থাকে, কারণ আপনার প্রথম সব জিনিসেই আমার অধিকার। আপনার প্রথম চুমু আর আলিঙ্গনের মালিকও কিন্তু আমি। তবে একটাই দুঃখ, আপনার প্রথম সন্তানের মা হতে পারলাম না। জানেন, আপনার গাড়ির দুর্ঘটনায় যত কষ্ট পেয়েছি তার থেকেও বেশি তৃপ্তি পেয়েছি। কেন জানেন আবরার? আমি সবসময় আপনার সাথে থাকতে পেরেছি, আপনাকে ছুতে পেরেছি। রায় একটু থেমে বলল, আবরার, দয়া করে আমার শেষ বিদায়ের সাজটা যেন কোনো কমতি না থাকে। মনের মতো বউ তো আর সাজা হলো না, কিন্তু কাফনের সাদা সাজে যেন কমতি না থাকে। অনেকদিন বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু মরণব্যাধি রোগ সব শেষ করে দিল। আমার লাশটা বেশিক্ষণ মাটির ওপর রাখবেন না আপনার। আমার লাশটা সহ্য করতে পারবে না। এক জীবনে কত আঘাত নেওয়া যায় বলুন তো? মায়ের মৃত্যু, বাবার অবহেলা, সৎমায়ের অত্যাচার, মিথ্যা অপবাদ, আপনজনদের ভুল বোঝা, স্বামীর অবহেলা, আর শেষে এই মরণ যন্ত্রণা। আমার বদ্ধ চোখের কষ্টগুলো চাপা দেওয়াই থাক। আপনার জন্য ওই পারে অপেক্ষায় থাকবো। জানি না এবারের অপেক্ষা কতটা দীর্ঘ হবে, তবে দেখা হবে জান্নাতে বাগিচায়। আপনার আলিঙ্গনের অপেক্ষায় থাকবো। সময় হলে না হয় চলে আসবেন। এই দুনিয়ায় আপনাকে পাওয়া হলো না, কিন্তু ওই দুনিয়ায় আমার খোদা আমাকে ফিরিয়ে দেবে না। রায়ের নিঃশ্বাস ভারী হয়ে গেল। রায় আর বলতে পারছে না। রায়ের গলা বদ্ধ হয়ে গেছে। রায় অনেক কষ্টে বলল, আমার বক্ষ পিঞ্জিরার পাখিটা যাওয়ার সময় হয়ে গেছে আবরার। বিদায় নিচ্ছি। আপনার নতুন জীবনের শুভকামনা রইল। আবরার চিৎকার করে উঠল, এই না রাই, এমন করিস না আমার সাথে। এই ডাক্তার, আমার রাইকে দেখো না, আমার রাই কথা বলছে না। আবরার রাইকে বুকে ধরে চিৎকার করতে লাগলো, এই আল্লাহ, আমার সাথে এমন করো না আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই রাই, এই রাই, কথা বল। রায়ের হাত পা কাঁপছে। ডাক্তাররা দৌড়ে এসেছে। রায়ের চোখ উল্টে গেছে। নাক মুখ থেকে সাদা ফেনার সাথে বেরিয়ে এলো রক্তধারা। আবরার রায়কে বুকের সাথে চেপে ধরে বলল, আমাকে এভাবে শাস্তি দিস না তুই। তুই যা বলবি সব করবো আমি। মা বাবা, আমার রায়কে বাঁচাও। ও আল্লাহ, আমি এখন কি করব? রায়ের কাঁপতে থাকা শরীরটা থেমে গেল। নিথর হয়েই আবরার কোলে পড়ে রইল। মনিটরের উঠানামা করা সবুজ দাগটা সমান হয়ে গেছে। ডাক্তার রায়ের হাতের কবজি ধরে পালস চেক করলেন। তারপর রায়ের নিশ্চুপ চোখ দুটো বন্ধ করে দিলেন। চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রায়ের। আবরার উঠে ডাক্তারের কাছে গেল। তারপর বলল, এই ডাক্তার, তুই আমার রায়ের চিকিৎসা না করে দাঁড়িয়ে আছিস কেন? তোদের মনিটর থেমে আছে কেন? এই আমার রায়কে বাঁচা না তোরা। আবরার কান্নায় ভেঙে পড়ল। ডাক্তারের পা জড়িয়ে ফ্লোরে বসে পড়ল আবরার। রায় মারা গেছে। আবরার পাগলের মতো বিলাপ করছে। হাসপাতালে ডাক্তারদের কাছে যাচ্ছে আর বলছে, এই ডাক্তার, আমার বউকে বাঁচিয়ে দে না, আমার সব টাকা নিয়ে নে তোরা।
আমার কিছু লাগবে না, তোরা নিয়ে যা সব, শুধু আমার বউটাকে বাঁচিয়ে দে, তোদের পায়ে পড়ি আমি, কিছু একটা কর ভাই তোরা। কেউ কোনো কথা বলছে না। আবরার তার বাবার কাছে দৌড়ে গেল। বাবা, ও বাবা, তুমি তো সব পারো, আমার রায়কে একটু কথা বলতে বলো না বাবা, আমি আর পারছি না। ও বাবা, আমি রায়কে নিয়ে চলে যাব অনেক দূর, আর ফিরে আসবো না কখনো। কোনো টাকা আমার লাগবে না, শুধু ওকে কথা বলতে বলো না। আফজাল খান ছেলের গালে হাত বুলিয়ে বললেন, রায় আর আমাদের মাঝে নেই বাবা, টাকা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। আবরার চিৎকার করে ওঠে, অতঃপর বলতে শুরু করে, তোমরা কেউ আমার আপন নও, সবাই আমার শত্রু, তোমরা আমার কাউকে লাগবে না। আবরার চিৎকার করে কথা বলতে বলতে রায়ের কাছে গেল, তারপর বলল, তোকে আর কি বলবো, তুইও তো আমাকে বুঝলি না, সবার মতো তুইও দিনের পর দিন সব লুকিয়ে গেলি। এই কথা বল আমার সাথে, এই রায় কথা বল না একটু। আবরার চিৎকার করে কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। আনিলা বেগম ছেলের কাছে দৌড়ে গেলেন, তারপর বললেন, আবরার তুমি কি চাও না রায় এখন একটু ভালো থাকুক? যদি তুমি ওকে ভালোবাসো তাহলে এভাবে পাগলামি করো না বাবা, ওকে নিয়ে যেতে হবে তো। আবরার কোনো কথা বলল না। উঠে দাঁড়ালো আবরার, তারপর রায়ের নিথর শরীরটা নিজের কোলে তুলে নিল। রায়ের নিথর শরীরটা আবরার বুকের সাথে লেপ্টে আছে। আনিলা বেগম আবরারকে বললেন, এটা কি করছো আবরার? রায়কে লাশবাহী গাড়িতে করে নিয়ে যাবে হাসপাতাল থেকে? আবরার ক্লান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মরা মানুষকে ওই গাড়িতে ওঠায় মা, কিন্তু আমার রায় আমার কাছে মৃত নয়, আমি নিজেই আমার বউকে তার শেষ ঠিকানায় রেখে আসবো। আবরার হেঁটে চলল হাসপাতালের বাইরে। কেউ আবরারকে বাধা দিল না। আবরার রায়কে নিয়ে গাড়িতে বসলো, তারপর গাড়ি চালাতে শুরু করলো। আবরার নিজের স্ত্রীকে আলতো করে জড়িয়ে আছে। রায় চুপ করে শুয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। অন্যদিকে আফজাল খানের মোবাইলে পুলিশের নাম্বার থেকে একটা কল আসে। অপর পাশের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আফজাল খান কাউকে কিছু না বলে পুলিশ স্টেশনের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আবরারের গাড়ি বাড়িতে এসে গেছে। আবরারের পেছনের গাড়িতে সবাই এসেছে, সবাই কাঁদছে। আফজাল খান নিজের বোনের সামনে বসে আছে, তার চোখেও পানি। রুহানা খান মাথা নিচু করে বলল, আমাকে পারলে মাফ করে দিও, আর দীপকে, আমি তার পাপের শাস্তি দিয়েছি, আর তাকে ভালোবেসে আমি যেই ভুল করেছি তার শাস্তি এখন আমি ভোগ করব। রায়ের কাছে আর মাপ চাইতে পারলাম না, সে যেন আমায় মাফ না করে, আমি সেটার যোগ্য নই। রাই আর বেঁচে নেই রুহানা, আফজাল খান বললেন। রুহানা খানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমার এই অভিশপ্ত জীবন থেকে আর মুক্তি হবে না ভাইয়া, ওই মেয়েটার দীর্ঘ নিঃশ্বাস আমায় পরকালে শেষ করে দেবে। তুমি আমার মতো একটা জঘন্য মেয়ের জন্য নিজের সময় নষ্ট করো না। রায়ের কাছে যাও, বাবার মতো তার শেষ কাজগুলো করে যাও, আর আমাকে এখান থেকে বের করার চেষ্টাও করো না কখনো। অপরদিকে রায়ের শেষ গোসল হয়ে গেছে। একটু পরে জানা যায় রায়ের মা বাবা, মামা মামিও এসেছে, তারাও কান্নায় ভেঙে পড়েছে। সবাই রায়কে শেষবারের মতো একবার দেখে নিল। রায়ের জানাজা শেষ হলো, তারপর তাকে মাটির ঘরে রেখে দেওয়া হলো। সাধী নিজের হাতে সব কাজগুলো করেছে। রায়কে 3.5 হাত মাটির নিচে আপন ঘরে রেখে দেওয়া হলো, যেখানে থেকে কেউ চাইলেও আর ফিরতে পারে না। আবরার শুধু বাগানের এক কোনায় বসে সব দেখেছিল। একটা পাথরের মতো বসে আছে সে, তার কোনো হেলদোল নেই, শুধু তাকিয়ে আছে রক্তজবা গাছটার নিচের কবরটার দিকে। একে একে খান বাড়ি খালি হয়ে যাচ্ছে, শুধু আত্মীয় স্বজনরা আছে। রুয়ানা খানের ব্যাপারটা সবাই জেনে গেছে, কিন্তু যাবে না তার কাছে। বাড়িতে এখনো কান্নার রোল। সন্ধ্যা হয়ে রাতের অন্ধকারে নেমে গেছে। আবরার এক পলক কবরটার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। আবরার বাড়ির ভেতরে ঢুকলো, তার পুরো শরীরে ধুলো বালি মাখা। আবরার কারোর সাথে কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকলো। আবরার কাবাট খুললো, সেটার ভেতর থেকে রায়কে দেওয়া তার প্রথম শাড়ি চুড়িগুলো নিয়ে নিল। অতঃপর রায়ের তাকে দেওয়া পাঞ্জাবিটা বের করে নিল। তারপর আবারও নিচে নেমে গেল। মিশকা আবরার কাছে যেয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? আবরার কথা বলল না। মিশকা আবারও বলল, ভাইয়া তুমি কথা বলছো না কেন? আবরার মিশকাকে ঝাড়া মেরে সরিয়ে দিল, তারপর বলল, আমি তোকে কেন বলবো কোথায় যাচ্ছি? আমার বউ বাইরে ঘুমিয়ে আছে, সে একা থাকতে ভয় পায় জানিস না, তার কাছে যাচ্ছি। একদম আমাকে জ্বালাবি না, সর সামনে থেকে। আবরার আচরণ অস্বাভাবিক,
সে স্বাভাবিকভাবে কথাগুলো বলেনি। রায়কে আবরার সত্যিই ভালোবাসতো, কিন্তু তার প্রকাশ করতে পারল না। আবরার রায়ের কবরের কাছে বসে আছে। আবরার রায়ের মাথার দিকটায় বসে বলল, এখন খুব শান্তিতে আছো তাই না? আজ তোমাকে ঘুমাতে দিতে ইচ্ছা করছে না। দেখছো আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে, কত আলো চারিদিকে, কিন্তু দেখো আমার আকাশের চাঁদটা মাটির তলায় শুয়ে আছে। কোনো আলো নেই আমার দুনিয়ায়। আবরার নিজের পাঞ্জাবির পকেট থেকে শুকনো বুনো ফুল বের করলো। তারপর বলল, দেখেছো তোমার দেওয়া বুনো ফুলগুলো এখনো আছে, কিন্তু তুমি আর নেই। তোমার শাড়ির ভাঁজে এখনো তোমার ঘ্রাণ মেলে, কিন্তু তুমি নেই। আমার ভালোবাসা আজ মাটির তলায় বন্দি। আবরার আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি তো অন্তরের সব জানো। আমাকে একটু শান্তি দাও খোদা। আবরার দুই চোখে পানি গড়িয়ে পড়ল। চোখের পানি গাল বেয়ে গলা অতিক্রম করেছে। রাত ১টা বাজে। আবরার এখনো কবরের কাছে বসে আছে। অনেকে তাকে নিতে এসেছে, কিন্তু যায়নি। তার রায় নাকি ভয় পাবে এখানে একা থাকতে, তাই বাধ্য হয়ে সবাই ফিরে গেল। আবরার রায়ের ডান দিকে শুয়ে পড়ল, বুকের মধ্যে রায়ের শাড়িটা চেপে ধরল। আবরার রায়ের কবরের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। রাতের অন্ধকার আবরার নিঃশব্দের কান্নার চোখের পানি আড়াল করল। সকাল ৯টা বাজে। খান বাড়িতে আজ আবারও মানুষের ভিড় জমেছে, তবে আজ কেউ রায়ের জন্য আসেনি। সবাই খানবাড়ির বড় ছেলে আবরার খান জয়কে শেষবারের মতো দেখতে এসেছে। বাড়ির সামনেই একটা খাটিয়াতে আবরার লাশটা সাদা কাপড় দিয়ে ঢাকা। একটু আগেই তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে। সকাল ৫টার দিকে মিসকার আফজাল খান আবরারকে নিতে আসে। অনেক ডাকার পরেও আবরার ওঠে না। অনেক চেষ্টা করেও আবরারকে কেউ ওঠাতে পারেনি। অবশেষে আফজাল খান বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দেয়। ডাক্তারের ভাষ্যমতে আপনজনকে হারানোর কষ্ট সইতে না পেরে কাল রাতেই হার্ট অ্যাটাক করেছে সে, যার ফলে মৃত্যু হয়েছে। একটু পরেই হয়তো আবরার গোসল, তারপরে জানাজা হবে। তাকেও রায়ের পাশেই কবর দেওয়া হবে। রায়ের পাশেই কবর করা হচ্ছে। সবাই কাঁদছে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে ধরে সাদি কাঁদছে। চারিদিকে আজ হাহাকার। কোথাও কেউ ভালো নেই। শ্রাবণ আঁধারে সব ঢেকে গেছে। কিছু ভালোবাসা মাটির তলায় চাপা পড়ে যায়, কিছু ভালোবাসা মিলনের অপেক্ষায় রয়ে যায়, কিছু ভালোবাসা অপ্রকাশিত রয়ে যায়, কিছু ভালো আর্তনাদ করে অপর মানুষটাকে আবারও দেখার, কিছু ভালোবাসা আর্তনাদ করে আবারও ফিরে আসার, কিছু ভালোবাসা হারিয়ে যায় কালের বিবর্তনের ধাঁধায়। তবুও ভালোবাসাকে ভালোবাসি।